যথারীতি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। নদিয়ার অনেক দর্শনীয় স্থান আমাদের ঘুরতে হবে। ওই লাইনেই দাঁড়িয়ে আছে, তাই তো? ও এইখান থেকে কর্কটকান্তি রেখার একদম গেছে, এই যে লাইন, আমরা লাইনের উপরেই অটোটা দাঁড়িয়ে আছে, মেন জায়গায় দাঁড়িয়ে আছি। ওই যে এই বোর্ডটা দেওয়া আছে, এই যে বোর্ডটা দেওয়া আছে না, ম্যাকের এই বোর্ডটা, ইউ আর ক্রসিং নাও। দেখুন, কর্কটক্রান্তি রেখা এই জেলাকে দুই ভাগে বিভক্ত করে। পূর্ব দিকে মাঝদিয়ার সামান্য উত্তর দিয়ে, আর পশ্চিমে চাপড়া, নবীনগর, মধুপুর, কৃষ্ণনগরের উত্তর ঘূর্ণি, ঘূর্ণি গোডাউন, কালিদাহ, হরনগর, আনন্দনগর, ভক্তনগর, হাঁসডাঙ্গা, বনগ্রাম, চৌগাছা, মায়াকোল, বাহাদুরপুরের উপর দিয়ে চলে গেছে। সেই জন্য তাপমাত্রা এখানে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকে গরমকালে, আর শীতকালে তো কম থাকেই। কর্কটকান্তি রেখার উপর দিয়ে এলাম। কর্কটক্রান্তি রেখার উপর দিয়ে বড় রেখা বরাবর চলে গেছে। হ্যাঁ, নদিয়াতে চলে এলেই এই বাহাদুরপুর জঙ্গলে দেখা মিলবে। এই কৃষ্ণনগরের সংলগ্ন বাহাদুরপুর জঙ্গলে তোমরা জঙ্গল সাফারিও করতে পারো। 160 হেক্টর জায়গা নিয়ে এই বাহাদুরপুর জঙ্গলটা। এখানে নাকি প্রচুর বিষধর সাপ আছে। এই বছর থেকে নাকি এখানে জঙ্গল সাফারি শুরু হবে। উত্তরবঙ্গে যেরকম সাফারি আছে, দক্ষিণবঙ্গেও সেরকম হবে। একটা জায়গা দেখলাম, এই যে মা দুর্গা আশ্রম, চৌগাছা, হাঁসডাঙ্গা, ধুবুলিয়া, নদিয়া। এই যে তোরটা ঢুকছি, এখানে হোটেল, রেস্টুরেন্ট সব আছে। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। এখানে লেখাই আছে, এই দেখো, তোমাদের আগে দেখিয়ে দিই এই লেকটা। অনেক বড় জায়গা নিয়ে এই লেকটা। মাঝখানে, লেকের মাঝখানে শিব ঠাকুর অবস্থিত, স্ট্যাচু করা আছে। চলো আমরা যাই। এখানে আমি জুতোটা খুলি। এই সামনেই দেখতে পাচ্ছ শিব মন্দির। মন্দিরে প্রবেশ নিষেধ। এই যে শিব মন্দিরটা তোমরা দেখে নাও। এই যে তুলসী মঞ্চ আছে, তোমাদের দূর থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চারিদিকটা খুব সুন্দর, শান্ত পরিবেশ। জলাশয়ে নামা নিষেধ লেখা আছে। 12 নম্বর জাতীয় সড়ক, 34 নম্বর ছিল, নাম পাল্টে 12 নম্বর করেছে। এই রাস্তাটা সোজা শিলিগুড়ি যাচ্ছে, একদম শিলিগুড়ি অবধি যাচ্ছে। চলো এবার যাই। সোনডাঙ্গার পর বামুনপুকুর, এটা হচ্ছে সোনডাঙ্গা গ্রাম, তারপর বামুনপুকুর, তারপর মায়াপুর আমরা পৌঁছাবো। দুটো গ্রাম পেরিয়ে আমরা মায়াপুর পৌঁছাবো। দেখে নাও এই গ্রামের দৃশ্য। এটা একটা কবরস্থান, এই যে সোনডাঙ্গা, এটা পূর্ব সোনডাঙ্গা। ভুট্টা গাছ, এগুলো ভুট্টা গাছ। এই জায়গাটা দেখতে পাচ্ছ না তোমরা, এই জায়গাটা, মানে মহাপ্রভু আমলে ওই সময় এখানে গঙ্গা ছিল, এখানে মাছ চাষ হতো, বলে সব কিছু ছিল। তো এখন এই অবস্থা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বর্ষার সময় এখানে জল চলে আসে পুরো। যেটা আগেরটা তোমাদের দেখালাম ওটা হচ্ছে পূর্ব সোনডাঙ্গা কবরস্থান ছিল, এটা হচ্ছে পশ্চিম সোনডাঙ্গা কবরস্থান। এই যে এই জঙ্গলগুলো ভেতর দিয়ে। তো সোনালি, তোমার কেমন লাগছে বলো? টোটো করে যাচ্ছ, এই যে রাস্তাটা, এইটা হচ্ছে বামুনপুকুর।
বামনপুকুর গ্রাম। এরপরে এর পরেরটা হচ্ছে মায়াপুর। মানে এক একটা গ্রাম ক্রস করে 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 আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর তোমাদেরকেও সাথে সাথে করে নিয়ে যাচ্ছে সোনালি। এখন আমরা চলে এসেছি চাঁদকাজি সমাধিতে ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার উপরে অবস্থিত। পূর্বলীলায় চাঁদকাজি ছিলেন কংস। মহাপ্রভু সংকীর্তনে মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে মশাল জ্বালিয়ে আন্দোলন করেছিলেন। কাজী মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেন এবং কৃষ্ণভক্ত হন। চাঁদকাজি সমাধির উপরে 500 বছরের পুরনো গোলকচাপা ও নিমের গাছ আছে। এই সেই নিম গাছ আর গোলকচাপা গাছ। এই গাছের কাণ্ড ভেতর থেকে খালি, তবে গাছটি সারা বছরই বাড়তে থাকে এবং ফুল দেয়। চাপা গাছ নিজেই চাঁদকাজির প্রতীক এবং গাছটি ভগবান চৈতন্যের প্রতীক, যিনি তার মহান ভক্তকে জড়িয়ে ধরেছেন। 1498 থেকে 1521 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন রাজা নবাব হোসেন শাহ বাংলা শাসন করতেন। যৌবনে তিনি মুজাফফর খান নামে একজন নিষ্ঠুর নবাবের দাস ছিলেন। পরে তিনি তার প্রভুকে হত্যা করেন ও নিজে রাজা হন। তার মৃত্যুর পর বাংলায় তার বড় পুত্র নাসারত 1521 থেকে 1523 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন চালান। এই রাজা তার নিষ্ঠুরতার জন্য খ্যাত ছিলেন। তার পাপের কারণে খোরচার গোষ্ঠীর এক দাস তাকে মসজিদে নামাজের সময় হত্যা করতে বাধ্য করেছিল। কথিত আছে চাঁদকাজি ছিলেন নবাব হোসেন শাহের আধ্যাত্মিক গুরু। চাঁদকাজির বংশধররা এখন মায়াপুরেই বসবাস করেন। আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই এই সমাধির চারিপাশে পরিক্রমা করে নিলাম। বল্লালদ্বীপই নদীয়ার অন্যতম প্রত্নস্থল। নবদ্বীপের কাছে মায়াপুরের কাছে বামনপুকুরে চাঁদকাজি সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে এই বল্লালদ্বীপটা অবস্থিত। এই ঢিপির নিচেই বল্লাল সেনের আমলের নির্মিত প্রাসাদ ছিল, তবে এটি বর্তমানে সংরক্ষিত করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বল্লাল ঢিপি প্রায় 400 ফুট চওড়া এবং 30 ফুট উচ্চতায় সবুজ ঘাসে মোড়ানো আছে, দেখো। আর এই জায়গার বাইরে কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরা আছে। এখানে আসতে কিন্তু কোনো টিকিট লাগছে না। এখনো পর্যন্ত যা তোমাদের দেখালাম যে জায়গাগুলো, সেই জায়গায় কোনো কিন্তু টিকিটের ব্যবস্থা নেই। এবার বলি, খনন কার্যের আগে ইতিহাসবিদরা এটিকে সেন রাজাদের রাজধানী মনে করতেন, তবে পরে এটা ভুল প্রমাণিত হয়। বিজয়পুর স্থাপন করেন বল্লাল সেনের পিতা রাজা বিজয় সেন। 1970 সালের শেষের দিকেই এই ঢিবিটার খনন কার্য শুরু হয়। প্রথমটি হয় 1982 থেকে 83 সাল পর্যন্ত এবং দ্বিতীয়টি হয় 1988 থেকে 89 সাল পর্যন্ত। খনন কার্যে অনেক কিছু পাওয়া যায়। সেই বস্তুর মধ্যেই হচ্ছে পক্ষের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার জিনিস, পেরেক, নানান রকম প্রত্ন সামগ্রী। বল্লাল সেন বাংলার শেষ রাজবংশের দ্বিতীয় শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তিনি 1160 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত সেন রাজবংশের রাজা ছিলেন। তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র, যোগ্য উত্তরসূরি। রাজা বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কার, কৌলিন্য প্রথা প্রবর্তনকারী ছিলেন। তিনি আবার সুপণ্ডিত ও লেখকও ছিলেন। দানসাগর ও অদ্ভুত সাগর তারই রচনা। তিনি তার সাম্রাজ্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন। রাঢ়, বঙ্গ, বরেন্দ্রভূমি, মিথিলা, এইসব। আমি কিন্তু তোমাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। আর পারলে তোমরা এখানে এসো, তোমাদের খুবই ভালো লাগবে।
দর্শন করি, তারপর এই মঠ এগুলো দর্শন করি। আমরা এখন চলে এসেছি ইস্কন মায়াপুর মন্দিরে। এইটা হচ্ছে এন্ট্রান্স, 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো। এদিকে আমরা ঢুকবো, এইদিকে এই কোন ছোটবেলায় এসেছিলাম মনেও নেই, এই এত বছর পরে আসছি। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই তোমাদের দেখাচ্ছি। মন্দিরে ঢুকে যাই, এইদিকে মন্দিরটা। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইটা নরসিংহ উইং গ্র্যান্ড ফেস্টিভ্যাল, এটা ফেব্রুয়ারির 29 থেকে মার্চের 2 তারিখ পর্যন্ত 2024। এই যে এইটা যে তৈরি হচ্ছে, তো ওটা এখনও বন্ধ আছে, ভেতরে কাজ হচ্ছে বলে, তো সেজন্য আমরা এখানে ঢুকতেও পারলাম না, তোমরা দেখাতে পারলাম না। এই যে নরসিংহ ঠাকুরের এই যে মূর্তি। বন্ধুরা এখানে মোবাইল, ব্যাগ, ক্যামেরা তোমরা যারা যারা নিয়ে আসবে এখানে কিন্তু জমা রাখতে হবে, তারপর মন্দিরে প্রবেশ করতে পারবে। এই তো রাখছি আমি। আমরা এখন মোবাইল ফেরত দিয়ে দিয়েছি। পার মোবাইল 5 টাকা করে নিয়েছে। এটা দেখে নাও তোমরা। মন্দিরে প্রবেশ নিষেধ, তোমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমরা যেহেতু মোবাইল নিয়ে মন্দিরে যাইনি, সেহেতু তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। এটা তৈরি হচ্ছে, হ্যাঁ এটা তৈরি হচ্ছে। পরের বার যদি আসতে পারি সেটা তোমাদের দেখাবো। এখন 12:30 বাজে। এখন আমরা মন্দির দর্শন করে, শ্রী চৈতন্যদেবকে দর্শন করে আমরা এখন বেরিয়ে যাব। ওখানে নৃসিংহদেব বিরাজমান করছে। তারপর এটা হচ্ছে থাকার জায়গা, এটা হচ্ছে মেন মন্দির। এটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে মেন মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে হচ্ছে চেকিং হয়, এই যে মহিলা আর পুরুষ লাইন আছে, এইখান থেকে আমরা ঢুকেছিলাম। এখানে চেকিং হয়, মোবাইল যদি কেউ নিয়ে যায় তাদের চেক করা হয়, ক্যামেরা নিয়ে গেলে চেক করা হয়। আর এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখো। এখানে অনেক দোকান আছে। ভেতরে আমরা দেখলাম মন্দির দেখলাম, আর শ্রী চৈতন্যের প্রদর্শনী দেখলাম। করে ফুল দিয়ে সাজিয়েছে। ডিসেম্বর 24 থেকে মার্চ 25-এ এই মন্দিরটা ওপেন হবে। মার্চ মাসে এই যে ইস্কনের যে মন্দিরটা তৈরি হচ্ছে না, ইস্কনের মন্দিরটা মার্চ মাসে ওপেন হবে। থেকে মার্চের 2025-এর মধ্যে এটা ওপেন হবে। জনগণের সুবিধার জন্য এখানে দেখো অ্যারো দিয়ে দিক নির্ণয় করা হয়েছে কোথায় কি আছে মন্দিরে। তোমরা এই দেখে যেতে পারো। আমরা যেতে পারিনি অবশ্য, কারণ আজকে প্রচণ্ড ভিড় ছিল, আর ক্যামেরা, মোবাইল সব জায়গায় কিন্তু রেখে যেতে হচ্ছিল। ওই জন্য আমরা কোথাও বিশেষ ঢুকতে পারিনি। এটাই যে আমাদের দুঃখে তোমাদের দেখাতে পারলাম না। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্যদেবের জন্মভূমির স্থানে। চলো, ফাঁকা আছে। ইস্কন মন্দিরে প্রচুর ভিড়, তোমাদের দেখালাম। ও আচ্ছা, এখানে আবার ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে, তোমাদের দেখাতে পারবো না। বাইরে দিয়ে যতটা দেখাতে পাচ্ছি দেখে নাও। আর তোমরা যখন আসবে তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে এই ঠাকুরের স্থানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইখান থেকে ঢুকতে হবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে জুতো রাখার ব্যবস্থা। এই যে আমরা অবশ্য টোটোতে জুতো রেখে এসেছি। আর এইটা হচ্ছে ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই।
চৈতন্যদেবের মাসির বাড়ি। আমরা মাসির বাড়িতে চলে এসেছি, এই ঢুকছি না, এই যে মাসির বাড়ি চলে এসেছি, তোমাদের দেখিয়ে দেবো। এটা তো লিলি ফুলই তো বলে। হ্যাঁ, পুরো লিলি ফুল। বাবা কি সুন্দর না। এদিকে আছে গোবিন্দ মন্দির, প্রভুপাদের সমাধি মন্দির, চৈতন্য প্রদর্শনী আর রাধাকুণ্ড এইদিকে আছে। আমরা ঢুকেছিলাম ওই দিক দিয়ে। চৈতন্য মঠের মূল মন্দিরের প্রবেশ পথ। আমরা এখন নবদ্বীপ যাব, তা সেখানে যেতে গেলে লঞ্চে করে যেতে হবে, জলপথে আর 10 টাকা ভাড়া। আমরা মায়াপুর লঞ্চ ঘাট হয়ে নবদ্বীপে যাব। নদিয়া জেলার পূর্ব নাম ছিল কিন্তু নবদ্বীপ জেলা। ঠিক আছে, এই লঞ্চটা আমরা উঠবো। এখনো সাইড করেনি, ওদিক দিয়ে টেনে এদিকে আনবে, ওই দইটা ধরে টানবে, টেনে সমান করবে, করে ওখানটা বাড়বে। লঞ্চ এসে গেছে, আমরা তাড়াতাড়ি করে লঞ্চে উঠে পড়ি। আমরা লঞ্চে উঠে পড়েছি। এবার আমরা জলঙ্গি নদীর ওপরে আছি। এই দেখো, আর এই দেখো সব উঠছে লোকজন। ভারতে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা। এই জেলার উত্তর পশ্চিম ও উত্তরে মুর্শিদাবাদ জেলা, পূর্ব সীমান্তে বাংলাদেশের খুলনা বিভাগ, দক্ষিণ পূর্বে ও দক্ষিণে উত্তর 24 পরগনা জেলা এবং পশ্চিমে হুগলি ও পূর্ব বর্ধমান জেলা রয়েছে। এখানে শ্রী চৈতন্যদেব ভক্তিবাদ প্রচার করেন। নদিয়া একটি ঐতিহাসিক অঞ্চল। 1787 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে জেলা হিসাবে নদিয়া আত্মপ্রকাশ হয়। সেই সময় বর্তমান হুগলি ও উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ এই জেলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। 1947 সালে 15ই আগস্ট এই জেলা পাকিস্তান রাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়। 3 দিন বাদে 18 আগস্ট নদিয়া পুনরায় ভারতের অধিরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। 1948 সালে 23শে ফেব্রুয়ারি নদিয়া জেলা তার বর্তমান রূপটি লাভ করে। 1947 সালে এই জেলার নামকরণ হয় নবদ্বীপ, তারপরে আবার বাতিলও হয়ে যায়। নদিয়া একটি কৃষিপ্রধান জেলা। স্বাধীনতার পর ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগেই কল্যাণী নগরীকে কেন্দ্র করে একটি শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এখানে ক্ষুদ্র মাঝারি কুটিরশিল্পও আছে, তোমরা সবাই জানো। বাঙালি হিন্দু সমাজে নদিয়া জেলা গৌড়ে বিষ্ণু আন্দোলনে প্রাণপুরুষ চৈতন্য মহাপ্রভুর স্মৃতি জড়িত আছে। এখানে কথিত আছে ভাগীরথী নদীর তীরে নবশিষ্ট চরভূমিতেই এক তান্ত্রিক প্রতিদিন সন্ধ্যায় 9টি প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন। দূর থেকে দেখে লোকে এই আলোটাকে নদিয়ার চর বলতো, আর সেই থেকেই লোকমুখে নদিয়া নামটি এসছে। ভাগীরথী নদীর তীরেই অবস্থিত হওয়ায় নদিয়া হিন্দু ধর্মের জন্য একটি তীর্থস্থান বটে। ওই দিকটা হচ্ছে মায়াপুর আর আমরা এই পারে চলে এসেছি, এটা হচ্ছে নবদ্বীপ। তাজমহলের মতো 5 মিনিট মতন লেগেছে, এবার আমরা যাই।